রাজনীতি ফাজনীতির কাছে 14 গোষ্ঠীর নেই। এই একটা বেটা না বড় হয়েছে, বাপের অভাব দেখে কাম করবে যে গুলি খেয়ে মরে গেছে। গুলিটা এই জায়গা একদম মেন বুক জায়গায় কিশোর রাসেলের কবর। নিয়ে এসেছি নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রাম। এই গ্রামেরই এক কিশোর কাজ করত গার্মেন্টস কারখানায়। আসলে সে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত না, আন্দোলনও ছিল না, রাজনীতিও করেনি, কিন্তু বুকে তরতাজা একটি প্রাণ গুলিতে হারিয়ে যায়। এই মুহূর্তে এই গ্রামে শোকাবহ একটি পরিবেশ। দরিদ্র পরিবার, বাবা রিক্সা চালিয়ে কোনো রকম সংসার চালাতো। প্রতিবন্ধী এক বোন, অন্যদিকে বড় 2 বোন রয়েছে। 3 বোনের এই পরিবারের সংসারের হাল ধরেছিল একটু সুখের আশায়। সে রাজনীতি করে না, সে কোনো শিক্ষার এই গোটা আন্দোলনও বোঝে না, কিন্তু অকালে একটি গুলি তার বুককে ঝাঁঝরা করে দিয়েছে। এই মুহূর্তে পরিবারের আহাজারিতে ভরে উঠেছে এই আশপাশের পরিবেশ। আমরা এই গ্রামে এসেছি, আসলে এই বেদনা বলে বোঝানোর মতো না। একটি তরতাজা প্রাণ কিশোর, 15-16 বছর বয়স হবে, রাসেল নাম, অত্যন্ত সুদর্শন এই কিশোর। জীবনের একটা স্বপ্ন ছিল একটু ভালোভাবে বেঁচে থাকা, সব কিছু যেন তছনছ হয়ে গেছে এই আন্দোলনের অকাল একটি গুলিতে। আমার বাবা বড় কষ্ট করে মানুষ করে, আর বাবা কি বলি না খাত পাশে গেছে, বাপের হাল ধরবা শিখেছে। আমার বাবা কি বলি না হাল ধরবা শিখেছে, তাতে আমার বাবা বিনা অপরাধে গুলি করা লিয়া গেছে রে, গুলি করা লিয়া গেছে। আমার বাবার মতন মানুষ দুনিয়াত নেই। আমার বাবা কিছু বুঝে না, আমার বাবা কিছু বুঝে না, আমার বাবা কিছু বুঝে না। কি বল 15-16 বছর বয়স হতে আমার বাবা করবা কইছে, আর বাবা করবে না। কোথায় আমি আনা কাম করলে আর বাপের ঢোক ধরবে, আমি আনা কাম করলে আর বাপের ঢোক ধরবে। আমার বোন করকলা সুই করে খামো রে, আমার বাবা রে, আমার বাবা, আমার বাবা, আমার বাবা এরি বিচার আমি সুকু বিচার চাই বাবা রে। প্রধানমন্ত্রীর কাছে আমাক বিচার দে চাই রে। পিন্টুর বাপ এরা খুব গরিব মানুষ স্যার, খুবই গরিব অসহায় মানুষ। পেটের দায়ে যেটি কাজকাম হয় কাজকাম করে সংসার চালায়। রাজনীতি ফাজনীতির কাছে 14 গোষ্ঠীর নেই। এই একটা বেটা না বড় হয়েছে, বাপের অভাব দেখে কাম করবে যে গুলি খেয়ে মরে গেছে। জায়গাও নেই, পড়ার জায়গা চাইলে মাটি দিচ্ছে। বেটা একটাই, যাওয়ার বয়স হয়নি রে আমার বাবা, এত কোনা বাবা পেট পেট কোরা বাবা চলাই গেল রে বাবার। গ্রামে এই মুহূর্তে আসলে এই অকাল মৃত্যু, কিশোর রাসেলের এই মৃত্যু আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে কোনো রাজনীতি করেনি, সে একটা উদীয়মান তরতাজা যুবক। জীবনটাকে সবে মাত্র সে শুরু করতে চেয়েছিল। তিন দিন সে শুধুমাত্র হাসপাতালের বেডে তার প্রচণ্ড যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছিল। কোনো বাবা মা দেখতে পায়নি, কোনো পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর খবরটি পর্যন্ত অনেক দেরিতে এসেছিল। 3 দিন পর যখন সরাসরি পরিবারের কাছে মৃত্যুর খবরটি আসে, স্বাভাবিকভাবেই কত বড় যে বেদনা, কত বড় পাথরের একটি আঘাত এই পরিবারটি সেই মুহূর্তে সেই উপলব্ধি করেছে। গোটা আন্দোলনে এখন পর্যন্ত 200-র অধিক মৃত্যুর খবর আমাদের হাতে এসেছে। এই মৃত্যুগুলো এক একটি মৃত্যুর এক একটি করে গল্পের রূপকথা তৈরি হয়ে আছে। স্বপ্ন সব কিছুর মাঝে যেন তছনছ। তরতাজা যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৃত্যু এখানে সংযুক্ত হয়েছে। প্রত্যেকটা মৃত্যুরই বিচার দাবি করছে স্বজনরা। এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতেও পারছে না তারা। এক একটি পরিবারের হাল ধরার যে কাণ্ডারি হিসেবে দাঁড়ায়, এই মৃত্যুর কারণে আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে। সেই স্বপ্নগুলো এখন আর কোনোভাবে পূরণ হওয়ার মতো না। আসলে একটি গ্রামের অভাবী একটি গ্রামই বলা যায়। কসব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রাম, চারপাশে আশপাশে কিছু
কিছুটা পানি, নিচু এলাকা, বেশিরভাগ মানুষই অভাবী। বন্যা এলে এই গ্রামের মানুষ আসলে কষ্টটা আরেক দফা বেড়ে যায়। আর আমরা যে রাসেলের পরিবারের কথা বলছিলাম, বাবা একেবারে অসহায়, দিন আনে দিন খায়, রিক্সা চালিয়ে কোনো রকম সংসারে একটি বেঁচে থাকার লড়াই করে আসছে। এই অবস্থায় এরকম একটা অকাল মৃত্যু পরিবারটিকে ভেঙে তছনছ করে দিয়েছে। আমি মনে করতেছি এই পরিবারের পার্শ্বে খুব জরুরিভাবে দাঁড়ানো উচিত বলে আমি মনে করতেছি। সে তার 3টে বোন, সে ছোট, এই বোনগুলার সুব্যবস্থা করার জন্যে উনি ঢাকা নারায়ণগঞ্জ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার জন্য গেছিল। এই কোঠা আন্দোলনের যে আন্দোলন, এই আন্দোলনে তার প্রাণ নাশ হয়ে যায়। তাই আমি মনে করতেছি খুব তাড়াতাড়ি এই পরিবারের সামনে সরকারকে দাঁড়ানো আমি উচিত বলে মনে করছি। দেখো বাবা আমার কত সুন্দর ভদ্র, আমার বাবা কেমন, আমার বাবা দেখো, তাই রে আমার বাবা আমার কোল যায়, আমার যান দেখো, আমার বাবার দেখো, আমার বাবা কি সুন্দর, আমার বাবা যে ভাষার থাকে, আমার বাবা ভাষার থাকা, বাবা আমার বাসা ইয়া মানাই না কো, আমার গোবরের পুষ্প আল্লাহ জন্মায়া দিছে। সবে মাত্র স্বপ্ন দেখছিল কিছু একটা করবে, ভবিষ্যৎ নির্মাণের একটা স্বপ্ন ছিল। পড়ালেখা খুব একটা করতে পারে না, অভাবী পরিবার, বাবা রিক্সা চালায়। আমার একটা ছেলে, আমি গরিব মানুষ, আমি রিক্সা চালায় খাই। নারায়ণগঞ্জ পাঠায় দিছিলাম দর্জিগিরি কাজত, সে যা 10-12 বেশি দিন হয়নি, 10-12 দিন হয়েছে। এর মধ্যে গত শুক্রবারে বেলা 5টার দিকে আমার ছেলে গুলি লাগা মারা গেছে। না, আমার ছেলে কোনো রাজনীতি করে না স্যার, অল্প বয়স, 15-16 বছর বয়স। এই খলাতি রাসেলের জানাজার হয়েছিল। লোক কেমন? লোক ভালোই লোক হয়েছিল। রাতে 1টার দিকে, রাতে 3টার দিকে না, রাতের 1টার দিকে জানাজা করেছিল, অনেক লোক হয়েছিল। পুকুর পাড়ে কবর দেওয়া হয়েছে কিশোর রাসেলকে। কিশোর রাসেলের কবর, কদিন আগেও এই গ্রামে এই কিশোর রাসেলের যে পদচারণা, প্রত্যেকের কাছে অত্যন্ত সুমেহের একটি ছেলে ছিল। দেখতে অত্যন্ত সুদর্শন হওয়ার কারণে এই গ্রামের প্রত্যেকেই তাকে অত্যন্ত ভালোবাসত। এই কোটা আন্দোলনের যেন তিনি পাঁটার গুলি রয়েছে। অকালে তরতাজা একটি গুলি তার বুকের ঠিক মাঝখানে, যারা দেখেছেন তারা বলছেন ঠিক গুলিটা বেঁধেছিল বুকের মাঝখানে। তরতাজা একটি গুলি কিশোর রাসেলকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজ তার লাশ, 1 সপ্তাহ আগেও সে কোনোদিন ভাবেনি সে খবরের বাসিন্দা হবে। পুরো গ্রাম আজকে এই কিশোর রাসেলের এই মৃত্যুটা মেনে নিতে পারছে না। সে কোনো আন্দোলন করেনি, সে কোনো কোটা আন্দোলনকেই বোঝে না। সে পেটের দায়ে অভাবী পরিবারের ভাগ্য বোঝানোর জন্য একটি কারখানাতে যুক্ত হয়েছিল। মাত্র 13 দিন সেই কারখানাতে কাজ করে 13 দিন পরে তার লাশ আসে এই গ্রামে। আজ কিশোর রাসেলের এই মরদেহ, এই কবর গ্রামের মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। কিশোর রাসেলের বাড়ি, নিজস্ব কোনো জমি নেই, পরের জমির উপর কোনো রকম মাথা গোজার একটা ঠাঁই করে নিয়েছে। পরিবারটিকে আসলে হাল ধরতে চেয়েছিল। 2 বোন, বড় 2 বোন বিয়ে দিতে হবে, ছোট একটা বোন রয়েছে প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী বোন বাবা রিক্সা চালক। এই অবস্থায় সংসারটাকে সে একটু সচ্ছলতার আশায় গিয়েছিল সেই নারায়ণগঞ্জের গার্মেন্টস কারখানায়। সে আসলে কোনো কোটা আন্দোলন কি এটাও বুঝতো না। কোটা আন্দোলনের এই কার কি দাবি এটা তার মাথার মধ্যে হেঁটে তো আসে না। এই হলো তার বাড়ি। বাড়িটি আসলে বাড়ি বলা ভুল হবে, কোনো রকমে একটা কুড়ে ঘরে এখানে থাকতো রাসেল। এই অবস্থায় আসলে যে কোনো মানুষেরই বিবেকে নাড়া দেবে যে পরিবারের জন্য কিছু একটা করতে হবে। সে সবে মাত্র উদীয়মান একটি স্বপ্ন দেখছিল, পরিবারের পাশে দাঁড়াবে। এই
ভাঙা বাড়ি, এবং এই মজার বিষয় এই বাড়িটি কিন্তু তার নিজস্ব জমির উপর না, পরের জমির উপর, রাস্তার পাশে একটি খাস সম্পত্তির উপর এই জমিটা জমি পেয়েছিল, সেই জমিতেই। একেবারে অভাবী পরিবার, আসলে এই হলো তাদের অন্ধকার ঘর। আমরা বাকরুদ্ধ, এই ভাষা খুঁজে পাচ্ছি না যে এরকম একটি কিশোর বয়সে অকাল মৃত্যু, কোটা আন্দোলনের মতো এরকম একটি আন্দোলন, এক একজনের একটা দাবি ছিল, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। পরে সরকার দাবিটা মেনে নিয়েছে, কিন্তু এই অকাল প্রাণ যেটা চলে গেল, এই দাবি আর পূরণ কিভাবে হবে এমন প্রশ্ন করছে এখানকার বাসিন্দারা, পরিবারের স্বজনরা। এই সহমর্মিতা আমরাও জানাই, এবং অতি সত্বর এই পরিবারটির পাশে বিত্তবান সমাজের, সরকার সহ যারা সামর্থ্য রাখেন তাদের দাঁড়ানোর আকুল আবেদন জানাচ্ছি আমরা।